হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে স্নায়ুতন্ত্রের উপরে আরেকটা বিষয়ের একটা ভিডিও আমরা নিয়ে আসছি। আজকে আমাদের আলোচনা হবে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে। তাহলে দেখো, আমরা এখানে চলে আসি। প্রতিবর্ত ক্রিয়া এটা অত্যন্ত একটা স্পেশালাইজড ক্রিয়া, যেটা প্রাণীদের মধ্যেই থাকে, উন্নত প্রাণীদের মধ্যে, উদ্ভিদের মধ্যে কিন্তু থাকে না। তাহলে কতগুলো ক্রিয়া আমাদের মধ্যে হয় আমাদের প্রাত্যহিক জীবনে, যেগুলো আমরা লক্ষ্য করি। যেমন ধরো, কতগুলো যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হয়। গরম বস্তুতে যদি হাত পড়ে, তৎক্ষণাৎ হাতটা গরম বস্তুর থেকে উঠে যায়। বা কাঁটায় যদি আমাদের পা পড়ে, তৎক্ষণাৎ পাটা কাঁটার থেকে উঠে যায়। বা ধরো, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। কোনো জোরালো শব্দে আমরা চমকে উঠি। আমাদের পছন্দের কোনো খাদ্যবস্তুর গন্ধ বা দর্শন যদি আমাদের হয়, তাহলে আমাদের লালা নিঃসরণ হয়। তো এই যে কতগুলো সাধারণ উদাহরণ দিলাম, এর থেকে বুঝতে পারা যাবে যে এই ক্রিয়াগুলো একটু আলাদা ধরনের। অর্থাৎ এখানে মস্তিষ্কের কোনো অংশগ্রহণ থাকে না, এগুলো তাৎক্ষণিকভাবে হয়, এগুলো স্বতঃস্ফূর্ত ক্রিয়া, স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। গরম বস্তুতে হাত পড়লে আমরা ইচ্ছা করে কি হাতটা তুলবো বা তুলবো না ভেবে আমরা হাতটা তুলি না, অটোমেটিক্যালি ঘটে। তাহলে এগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তাহলে এই ক্রিয়াগুলো যেগুলো প্রাণীদেহে ঘটে, এইগুলোকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এর কতগুলো বৈশিষ্ট্য আছে স্পেশালাইজড, যেগুলো আমরা একটু লিখব, তারপর আমরা সংজ্ঞাতে আসব। তাহলে প্রথমে দেখো, এই ক্রিয়াগুলো, এক নম্বর হচ্ছে অনৈচ্ছিক। প্রতিক্রিয়া বলতে পারি আমরা। আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। 2, স্বতঃস্ফূর্ত। 3, তাৎক্ষণিক। 4, স্বতঃস্ফূর্ত মানে স্পন্টেনিয়াসলি ঘটে, স্বতঃস্ফূর্তভাবে। তাৎক্ষণিক, হঠাৎ ঘটে। তাহলে প্রাণীদেহে এই প্রতিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। আর এই প্রতিবর্ত ক্রিয়াটা অবশ্যই খেয়াল রাখবে, এই জায়গাটা সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত। সুষুম্না কাণ্ড কোনটা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে দুটো অংশ আছে, মস্তিষ্ক করোটির ভেতরে আর মেরুদণ্ডের ভেতরে যে সুষুম্না কাণ্ড আছে, সমস্ত প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত মোস্টলি। তাহলে আমরা এটা মনে রাখবো যে প্রতিবর্ত ক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা নিয়ন্ত্রক কেন্দ্র কোনটা? সুষুম্না কাণ্ড। আরেকটু যখন আমরা ভেতরে যাব তখন বুঝতে পারবো সুষুম্না কাণ্ডের একেবারে স্পেশালাইজড একটা অংশ আছে, যেটা ধূসর বস্তু। সেই ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে এখান থেকে আমরা প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দিতে পারবো। তাহলে আমরা আগেই বলেছি যে প্রতিবর্ত ক্রিয়া প্রাণীদেহে ঘটে। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে প্রাণীদেহে, সংজ্ঞাটা আমরা লিখবো এখানে, প্রাণীদেহে নির্দিষ্ট
সংজ্ঞাবহ উদ্দীপনাজাত সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত, যেহেতু সুষুম্না কাণ্ড দ্বারা এটা নিয়ন্ত্রিত, কমা দিয়ে দাও, স্বতঃস্ফূর্ত, শর্টে হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়াগুলিকে প্রতিবর্ত ক্রিয়া বলে। তাহলে এখানে খেয়াল করো, এর জন্য একটা নির্দিষ্ট সংজ্ঞাবহ উদ্দীপনা লাগে। উদ্দীপনা কোনটা? যেমন গরম বস্তুতে যখন হাত দেওয়া হচ্ছে তখন উষ্ণতাটা হচ্ছে একটা সংজ্ঞাবহ উদ্দীপনা। পায়ে যখন কাঁটা ফুটছে তখন ব্যথাটা হচ্ছে একটা নির্দিষ্ট সংজ্ঞাবহ উদ্দীপনা। সেইটার থেকে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট সংজ্ঞাবহ উদ্দীপনার থেকে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এই কথাটা মনে রাখবে যে প্রতিবর্ত ক্রিয়া, এই যে পয়েন্টগুলো মনে রাখবে, আর সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, এই কথাটা মনে রাখবে। এবার আমরা চলে আসবো প্রতিবর্ত ক্রিয়ার দুটো প্রকার আছে। এক নম্বর হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা একটা নাম আছে, শর্ত নিরপেক্ষ। খেয়াল রাখবে, শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আরেকটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এটাকে বলা হয় শর্ত সাপেক্ষ বা শর্তাধীন, শর্ত সাপেক্ষ। এই ভাষাগুলো একটু মনে রাখবে, বিষয় একই কিন্তু ভাষা বিভিন্ন ব্যবহার করা হয়। শর্ত সাপেক্ষ বা শর্তাধীন, শর্ত নিরপেক্ষ বা অনপেক্ষ, বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়। তাহলে সহজাতটা মনে রাখবে, অর্জিতটা মনে রাখবে, শর্ত নিরপেক্ষ, শর্ত সাপেক্ষ, এইটা অবশ্যই মনে রাখবে। তারপরে বাকি যে টার্মগুলো ব্যবহার করা হয় সেগুলো মনে রাখবে। তাহলে আমরা আসবো সহজাত প্রতিবর্ত ক্রিয়া বিষয়টা কি সেটা দেখব। কতগুলো উদাহরণ দিই। জন্মের পর শিশুর মাতৃস্তন পানের ইচ্ছা, খেয়াল রাখো। 2 নাম্বার, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। চোখে আলো পড়লে চোখের তারা সংকুচিত হয়। কাঁটায় পা পড়লে পাটা তৎক্ষণাৎ উঠে যায়। ঠিক আছে? তীব্র শব্দে আমরা চমকে উঠি। কোনো পছন্দের খাদ্য বস্তুর দর্শনে বা গন্ধে আমাদের লালা নিঃসরণ। এই যে প্রতিক্রিয়াগুলো, এগুলো সবই হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এর কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো দেখব। এগুলো জন্ম থেকেই থাকে। তাহলে 1 নাম্বার হচ্ছে জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে। একটা শিশু জন্মের পর যখন মাতৃস্তন পানের তার ইচ্ছা প্রকাশ করছে, এটা তাকে শেখাতে হয় না, জন্মের থেকেই
আমাদের মধ্যে থাকে। 2, এটা স্থির, এর কোনো পরিবর্তন হয় না, যে ওই ক্রিয়াটা যদি না হয় তাহলে এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এই প্রতিবর্ত ক্রিয়া পথের যে স্নায়ু পথ তার কোনো চেঞ্জ হবে না, এটা স্থির। বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাবে, অর্থাৎ জন্ম থেকে থাকে মানেই বুঝতে পারছো যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এটা স্থানান্তরিত হয়। 4 নাম্বার লিখবো আমরা, এটা অভ্যাস বা অনভ্যাসের ফলে এর স্নায়ুপথের কোনো পরিবর্তন হয় না। অভ্যাস বা অনভ্যাসের ফলে কোনো পরিবর্তন হয় না এর। 5 নাম্বার, একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে এটা বর্তমান থাকে। একটা উদাহরণ নাও, যেমন জন্মের পর শিশুর স্তনপানের ইচ্ছা সমস্ত শিশুর মধ্যেই থাকবে, একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে এটা বর্তমান থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে যদি মনে রাখো তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মনে রাখতে পারবে। এর পরেরটা আমরা চলে আসি, সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা কি আছে? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে আবার লিখি, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এটা দেখো, এই যে নামটার থেকে বুঝতে পারছো অর্জিত, অর্থাৎ জন্ম থেকে থাকে না। এটা জন্মের পর অভ্যাসের ফলে বা বিভিন্ন অভিজ্ঞতার ফলে এই প্রতিবর্ত ক্রিয়াটা সংগঠিত হয় বা ঘটে। তাহলে বিভিন্ন অভ্যাসের ফলে এটা তৈরি হচ্ছে। কতগুলো উদাহরণ দেখো, যেমন ধরো মুখস্থ করে কবিতা আবৃত্তি করা, গান করা, কোনো বাদ্যযন্ত্র বাজানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো কিন্তু জন্মের থেকে থাকে না, এইগুলো অভ্যাসের ফলে গঠিত হয়। তারপরে পূর্ব অভিজ্ঞতার দ্বারা এই ক্রিয়াগুলো সংগঠিত হয়। এগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। 1, জন্ম থেকে থাকে না। জীবের মধ্যে এটা স্থির নয়, অর্থাৎ অভ্যাস না করলে এই ক্রিয়াটা ঠিকমতো ঘটবে না। কোনো মানুষ যদি দীর্ঘদিন সাইকেল না চালায় তাহলে সাইকেল চালাতে গেলে তার একটু টলমলো লাগবে। তাহলে যদি অভ্যাস না থাকে, মানে অভ্যাস যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই প্রতিবর্ত ক্রিয়াটা কিছুটা স্লো ডাউন হয়ে যায়, তাহলে স্থির নয়। এটা বংশ পরম্পরায় যায় না, এক বংশ থেকে আরেক বংশে যায় না, হয় না, খেয়াল রাখবে, হয় না। একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে কিন্তু থাকে না। অর্থাৎ একজন গান গাইছে, সবাই যে গান গাইতে পারবে তা নয়। তাহলে একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে কিন্তু এটা থাকে না। অভ্যাস বা অনভ্যাসের ফলে এটা পরিবর্তিত হয়। অভ্যাস বা অনভ্যাসের ফলে
পরিবর্তিত হয়। ধরো গান গাওয়া, কেউ যদি গানটাকে ডেলি রেওয়াজ করে, অভ্যাস করে, তাহলে এই ক্রিয়াটা স্ট্রং হবে, সে আরও ভালো গান গাইতে পারবে। আর যদি অনভ্যাস হয়, যদি গান গাওয়া ছেড়ে দেয়, তাহলে আস্তে আস্তে এটা দুর্বল হবে। অর্থাৎ অভ্যাস বা অনভ্যাসের ফলে এই প্রতিবর্ত ক্রিয়াটা পরিবর্তিত হয়। তাহলে এর থেকে আমরা সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য করতে পারব। তাহলে দেখো, এগুলো আমাদের করা হয়ে গেছে। এবার জাস্ট যদি পার্থক্য আমরা করি, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য কার কার মধ্যে? সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে 1 নম্বর পয়েন্ট চলে এসো। এটা জন্ম থেকেই থাকে। এখানে কি লিখব? জন্ম থেকে থাকে না। 2 নাম্বার, তাহলে লিখে দিই জন্ম থেকে থাকে। জন্ম থেকে থাকে না। এখানে লিখতে পারো অভ্যাসের ফলে গঠিত হয়। এটা স্থির, যে কোনো জীবের মধ্যে এটা স্থির। এই যে স্নায়ুপথ নির্দিষ্ট, এটা স্থির নয়। তিন নাম্বার, বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় না। এক বংশ থেকে আরেক বংশে যায় না। অভ্যাস বা অনভ্যাসের ফলে পরিবর্তিত হয় না। 4, এটা অভ্যাস বা অনভ্যাসের ফলে পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়, ঠিক আছে। দেখো, অভ্যাস বা অনভ্যাসের ফলে পরিবর্তিত হয় না, অভ্যাস বা অনভ্যাসের ফলে পরিবর্তিত হয়। পাঁচ নাম্বার, একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে থাকে। এখানে একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে থাকে না। সবাই কিন্তু গান গাইতে পারবে না, কিন্তু জন্মের পর শিশুর স্তনপানের ইচ্ছা সবার মধ্যেই থাকবে। একই প্রজাতির সমস্ত জীবের মধ্যে এখানে এটা থাকে, আর এটা থাকে না। তাহলে এইবারে দেখো, এই যে প্রতিবর্ত ক্রিয়াটা ঘটছে, এর জন্য একটা নির্দিষ্ট স্নায়ু পথ থাকে, যেটাকে বলা হয় প্রতিবর্ত চাপ। প্রতিবর্ত চাপ খুব ইম্পর্টেন্ট। এটা ছবি আকারেও কোশ্চেন পড়ে, বা এখান থেকে ভেতরে থেকে কিছু কিছু কোশ্চেন আসে মাঝে মাঝে। তাহলে এই জায়গাটা বোঝার কিন্তু খুব দরকার আছে, ভালো করে বোঝো এই জায়গাটা। তাহলে প্রতিবর্ত চাপ, চাপ মানে একটা আর্ক চাপ।
তাহলে একটা প্রতিবর্ত ক্রিয়া যখন ঘটে তখন তার জন্য একটা নির্দিষ্ট স্নায়ু পথ থাকে। তুমি জানো যে কোনো উদ্দীপনা স্নায়ু দ্বারা পরিবাহিত। তাহলে প্রতিবর্ত ক্রিয়াও যখন ঘটে তখন তার জন্য নির্দিষ্ট একটা স্নায়ু পথ থাকে। সেই স্নায়ু পথটাকেই বলা হয় প্রতিবর্ত চাপ। যে স্নায়ু পথের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সংগঠিত হয় বা ঘটে, সংঘটিত হয়, তাকে প্রতিবর্ত চাপ বলে। মনে রাখবেন। তাহলে আমরা দেখবো একটা প্রতিবর্ত চাপের কি কি অংশ থাকে। গ্রাহক, 2 নম্বর হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, 3 নম্বর স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্র, 4 নম্বর হচ্ছে চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, 5 নম্বর হচ্ছে কারক। তাহলে এইবারে এই ছবিটাই চলে এসো, এটা একটা প্রতিবর্ত চাপের ছবি। তাহলে দেখো প্রথম অংশ হচ্ছে গ্রাহক। গ্রাহক কোনগুলো? যারা বাইরের উদ্দীপনাকে প্রথমে গ্রহণ করে, বা যে কোনো উদ্দীপনা ভেতর থেকেও হতে পারে। তাহলে যে অংশটা প্রথমে উদ্দীপনাকে গ্রহণ করছে, আমাদের চামড়ার মধ্যে বিভিন্ন গ্রাহক আছে, তাপ গ্রাহক, চাপ গ্রাহক, ঠিক আছে, উষ্ণতা, শৈত্য, এ দুটো ভাগ রয়েছে। ব্যথা গ্রাহক বা পীড়ন গ্রাহক আছে। তাহলে বিভিন্ন গ্রাহক রয়েছে আমাদের চামড়ার মধ্যে। তাহলে গ্রাহক কী করছে? প্রথমে যে কোনো একটা উদ্দীপনা, ধরো গরম বস্তুতে হাত ঠেকানো হচ্ছে, তাহলে গরমটা প্রথমে, এই উষ্ণতাটা প্রথমে গ্রহণ করছে হাতের চামড়ায় থাকা গ্রাহক। তাহলে গ্রাহক হচ্ছে সেই অংশ যা বা যেগুলো প্রথমে কোনো উদ্দীপনাকে গ্রহণ করে। তাহলে গ্রাহক। সংজ্ঞাবহ স্নায়ু, এবারে গ্রাহক থেকে উদ্দীপনাটা সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে, এবং তীর চিহ্ন দেওয়া আছে, সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে কোথায় আসছে? সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুতে, অর্থাৎ স্নায়ু কেন্দ্রে। তাহলে সংজ্ঞাবহ স্নায়ু কী করছে? গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে নিয়ে আসে। থার্ড অংশ হচ্ছে স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র বলতে আমরা কি বুঝবো? সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু, খেয়াল রাখবে। তাহলে স্নায়ু কেন্দ্র হচ্ছে সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুটা, বাইরেটা শ্বেত বস্তু, খেয়াল রাখবে। ভেতরে যে ধূসর বস্তুটা আছে সেইটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু কেন্দ্র। অর্থাৎ এক কথায় সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু কেন্দ্র। এখানে কি হয়? এখানে সংজ্ঞাবহ উদ্দীপনাটা চেষ্টীয় সাড়াতে রূপান্তরিত হয় বা চেষ্টীয় উদ্দীপনায় রূপান্তরিত হয়। এরপরে চেষ্টীয় স্নায়ু দিয়ে সেই চেষ্টীয় সাড়া বা চেষ্টীয় উদ্দীপনা কারকের মধ্যে যায়। তাহলে চেষ্টীয় স্নায়ু কি করে বা চেষ্টীয় নিউরন কি করে? চেষ্টীয় নিউরন স্নায়ু কেন্দ্র থেকে উদ্দীপনা কারকে নিয়ে আসে। এরপরে কারক। তাহলে চেষ্টীয় উদ্দীপনা যখনই কারকে এলো, তখন কারক ক্রিয়া প্রকাশ করে বা প্রতিক্রিয়া প্রকাশ করে বা সাড়া দেয়। তাহলে যে অঙ্গটাতে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই অঙ্গটাই হচ্ছে কারক, মানে যারা ক্রিয়া প্রকাশ করে। তাহলে এবারে দেখো একটা উদাহরণের সাহায্যে গোটা ব্যাপারটা যদি আমরা বুঝি প্রতিবর্ত চাপটা, তাহলে বুঝতে পারবো। ধরো গরম বস্তুতে হাত ঠেকানো হলো, তাহলে উষ্ণতাটা হচ্ছে উদ্দীপনা। প্রথমে হাতের চামড়ার গ্রাহক সেটা গ্রহণ করছে, তারপরে সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে বা নিউরন দিয়ে সেটা সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুতে আসছে, তীর চিহ্ন দেওয়া আছে দেখো।
এবারে সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু মানে স্নায়ু কেন্দ্রে সেটা কি হচ্ছে, সংজ্ঞাবহ উদ্দীপনাটা চেষ্টীয় সাড়াতে বা চেষ্টীয় উদ্দীপনায় রূপান্তরিত হচ্ছে। তারপরে সেটা চেষ্টীয় নিউরন বা স্নায়ু দিয়ে কারকে আসছে। তাহলে এখান থেকে চেষ্টীয় নিউরন দিয়ে উদ্দীপনাটা কারকে আসছে। তাহলে কারক দেখো, কারক কি, কারক হচ্ছে পেশি। তাহলে এই কারকটা সংকুচিত যখনই হচ্ছে তখনই হাতটা গরম বস্তুর থেকে উঠে যাচ্ছে। তাহলে কারক ক্রিয়া প্রকাশ করে, ঠিক আছে। তাহলে চেষ্টীয় উদ্দীপনা যখনই চেষ্টীয় স্নায়ু দিয়ে কারকে আসছে তখন কারক উদ্দীপনা প্রকাশ করছে, তখন কারক কি করছে, সাড়া প্রকাশ করছে, তখন প্রতিবর্ত ক্রিয়াটা সংগঠিত হচ্ছে। অর্থাৎ তোমাকে যদি বলে যে একটা উদাহরণের সাহায্যে প্রতিবর্ত ক্রিয়া বোঝাও, তাহলে এই ব্যাপারটা যেটা বললাম আগে, এইভাবে এটাকে ব্যাখ্যা করতে হবে, এইভাবে প্রতিবর্ত ক্রিয়াটা ঘটে। তাহলে এখান থেকে দুরকমভাবে প্রশ্ন হতে পারে। তোমাকে বলতে পারে প্রতিবর্ত চাপের অংশগুলো নাম লেখো, তাহলে এই হচ্ছে অংশ। তোমাকে যদি বলে একটা উদাহরণের সাহায্যে বোঝাও কিভাবে আমাদের মধ্যে প্রতিবর্ত ক্রিয়া সংগঠিত হয়, তাহলে গরম বস্তুতে হাত পড়লে হাতটা উঠে যায়, কিভাবে উঠে যায়, এইভাবে এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। এইটাকে যদি আমরা একটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি, প্রতিবর্ত চাপটাকে, একটা রেখাচিত্র যদি বলে প্রতিবর্ত চাপকে একটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো, তাহলে এইটাই হবে পরপর গ্রাহক, তারপরে সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরন, সেখান থেকে স্নায়ু কেন্দ্র, সেখান থেকে চেষ্টীয় নিউরন, সেখান থেকে কারক। এটা হচ্ছে প্রতিবর্ত চাপের রেখাচিত্রের সাহায্যে প্রকাশ। তাহলে এবার আমি চলে আসি ছোট ছোট কতগুলো প্রশ্নে। প্রতিবর্ত ক্রিয়া কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত? উত্তর হবে সুষুম্না কাণ্ড। যদি বলে প্রতিবর্ত চাপের কোন অংশ দ্বারা প্রতিবর্ত ক্রিয়ার প্রকাশ ঘটে, কোন অংশ দ্বারা প্রতিবর্ত ক্রিয়ার প্রকাশ ঘটে? কারক। উত্তর হবে কারক। যদি বলা হয় যে এই উক্তিটা ঠিক না ভুল, তাহলে তোমার একটা উক্তি দিল যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া জন্ম থেকে থাকে না। কি হবে অ্যান্সার? এটা জন্ম থেকেই থাকে। একটা বড় কোশ্চেন মনে রাখবে, বড় কোশ্চেন, যে একটি উদাহরণের সাহায্যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া ঘটে
আলোচনা করি। এটা 5 নাম্বার থাকে। একটা ছবি এখান থেকে সব সময়তেই আসে, পরীক্ষাতে তোমাদের সব সময়তেই ইম্পর্ট্যান্ট। ফিগার, প্রতিবর্ত চাপের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা যে চিহ্নিত চিত্র, নিচে লিখবে প্রতিবর্ত চাপ। ঠিক আছে, যে কোনো ছবি আঁকলে সেটাকে পয়েন্ট করবে, পয়েন্ট করে নিচে লিখবে চিহ্নিত চিত্র। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে আমাদের পরীক্ষায় আমরা আশা করি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারব। তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্তই থাকলো।